নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট্ট গল্প। গল্পের নাম নৈশ প্রহরীর ঘটকালি। শুনতে থাকুন আজকের গল্প নৈশ প্রহরীর ঘটকালি। গত শতকের ৮-এর দশকের প্রথম কয়েকটা বছর আমি বাঁকুড়া জেলার এক ব্লকে বিডিও চাকরি করছিলাম। ব্লকের নাম মিদপুর। বৃষ্টি হতো কম, বছরের বেশিরভাগ সময়ই সেখানে খরা লেগে থাকত। আমি কলকাতা থেকে ওরকম একটা অঞ্চলে সরাসরি চাকরি করতে গেছি, যাকে বলে ফ্রেশ ফ্রম ইউনিভার্সিটি, ফ্রেশ ফ্রম কফি হাউস। আমার পরনে থাকতো আকাশ নীল জিন্স, রং বেরঙের টি শার্ট, মাথায় রুকো চুল, হাতে জ্বলন্ত সিগারেট, হাঁটা চলায় সপ্রতিভতা। সহকর্মীরা আদর করে আমাকে ডাকত প্রিন্স অফ ইন্দ্রপুর। পশ্চিমবাংলার অধিকাংশ ব্লকে বিডিও অথবা অন্যান্য সরকারি কর্মচারীদের বসবাসের জন্য সরকারি বাড়ি থাকে, কিন্তু আমি সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আমার ব্লকে হাইওয়ের ধারে শুধু একটা নতুন দোতলা অফিস বিল্ডিং করে দিয়েই সরকার দায়িত্ব সেরেছিল। কর্মচারীদের থাকার জন্য আবাসন তৈরির ব্যাপারটাতে তখনও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ফলে আমি অফিস থেকে প্রায় ৩ মাইল দূরে একটা ভাড়া বাড়ি খুঁজে নিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। কর্মচারীদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা, আর কিছু লোক ডেইলি প্যাসেঞ্জারি করত বাঁকুড়া জেলা শহর থেকে। আমার ভাড়া বাড়িটা ছিল একেবারে সাবেককালের। 3টে ঘর, উঠোন, পাতকুয়ো। ওখানে মাঠেই প্রাতকৃত্য সারতে যাওয়াই দিতি, কিন্তু আমি একটা সেফটি ট্যাঙ্ক শৌচাগার বসিয়ে নিয়েছিলাম। সারি সারি 3টে ঘরের বাইরে ঢাকা বারান্দায় এক কোণে এক কুলুঙ্গি। কিন্তু আমি তো তখনও অবিবাহিত। সন্ধেবেলায় কে আর কুলুঙ্গিতে প্রদীপ জ্বালবে? আমার নিত্যদিনের সঙ্গী ছিল মধু, 11-12 বছর বয়স। অফিসের পাংখা পুলার দামোদর তন্তুভাইয়ের ছেলে। সে আমার রান্না করত, আমার সঙ্গে থাকত, আমার দেখভাল করত। আমার অফিসে আর একজন চরিত্র ছিল, চরিত্রই বলবো তাকে। তার নাম মদন লায়ে। সে ছিল অফিসের নাইট গার্ড, নৈশ প্রহরী। তার আসল কৃতিত্ব ছিল ঘটকালিতে। আমার কানে আসতো আমার আগে পরপর 2জন বিডিওর বিয়ে হয়েছে ওই ব্লকেই, এবং সে ব্যাপারে প্রাথমিকভাবে পাত্রপক্ষ এবং কন্যাপক্ষ এই দুপক্ষের সঙ্গেই যোগাযোগের সব ক্রিয়াকলাপই ছিল মদনের। অফিসের বড়বাবু মোহিনীমোহন অধৈর্য, মাথায় খাটো, টুকটুকে ফর্সা, ধুতি পাঞ্জাবিতে বেশ ভদ্র এবং রসিক মানুষ ছিলেন। একদিন ফাইল সই করাতে এসে মুচকি হেসে বললেন, স্যার, আর কতদিন একা থাকবেন? এবার তো একটা ঘরণী দরকার। আমি মুচকি হেসেছিলাম। কি উত্তর দেব? আমি তো আর বলতে পারি না যে কলকাতায় আমার হৃদয় একজনের কাছে বাঁধা পড়ে আছে। দীর্ঘদিনের সম্পর্ক আমাদের, বিয়ে করলে তাকেই করব, তা নিয়ে অন্য কারোর মাথা ব্যথার প্রয়োজন নেই। আমাকে নিরুত্তর দেখে বড়বাবু আবার বলেছিলেন, মদন স্যার আপনার ব্যাপারে খুব খোঁজ লাগাইতেছে, রেকর্ড জানেন তো? আমি বলেছিলাম, হ্যাঁ কিছুটা শুনেছি, তবে ওর রেকর্ড বোধহয় এবার ভাঙবে, আর ওকে সাবধান করে দেবেন। নিজের কাজ ছাড়া ও অন্য কাজ করুক, এটা আমি মোটেই পছন্দ করি না। ছুটির পর 3 মাইল দূরে গাড়িতে বাড়ি ফিরি রোজ। অফিসের কাছাকাছি জেলা পরিষদের ডাক বাংলো, বাজার দোকানের পর হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিছু কিছু সম্ভ্রান্ত মানুষজনের ঘর বাড়ি। এইসবের মাঝখান দিয়েই হাইওয়ে, যা ধরে আমি গাড়িতে অফিসে আসি, বাড়িও ফিরি। ডাক বাংলোর ঠিক সামনেই রাস্তায় মুখোমুখি 2টো কালভার্ট। বড়বাবুর সঙ্গে কথাবার্তা হবার কিছুদিন পরেই একটা ঘটনা বিশেষভাবে চোখে পড়তে লাগলো।
যখন বাড়ি ফিরি তখন গোধূলির শেষ আলো যাবো যাবো করেও যেন থেকে যায়। ডাকবাংলোর সামনে কালভার্টের খানিক আগে একটা স্পিড ব্রেকার, ফলে জিপের চালককে কালভার্ট পেরোনোর আগে গাড়ির গতি একটু কমাতেই হতো। প্রতিদিনই ফেরার সময় আমি লক্ষ্য করতে লাগলাম, কালভার্টের একটিতে পা ঝুলিয়ে বসে থাকে 3 জন মেয়ে। প্রত্যেকেরই বয়স 20-21-এর মধ্যে, অন্তত দেখে তাই মনে হতো। মধ্যমণি হয়ে বসে থাকে যে মেয়েটি, প্রতিদিনই তাকে এক ঝলক দেখে বেশ ভালোই লাগতো। ছিপছিপে, ফর্সা, সুশ্রী। সব থেকে বেশি চোখে পড়ত তার মাথার ঘন কোঁকড়া চুল। ওই চুলের দিকে তাকিয়েই আমার মাথায় ঘাই মেরেছিল ধানসিঁড়ি নদী। কালভার্টের সামনে স্পিড ব্রেকারের জন্যে আমার গাড়ির গতি একটু কমত। আমার চোখ পড়ে যেত ওদের দিকে, আর ওরা কেন জানি না আমার দিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ত। দিনের পর দিন এরকম চলতে থাকলো। একদিন সন্ধে পেরিয়ে গেছে, আমি বিছানায় আছোয়া হয়ে ব্যোমকেশ বক্সি পড়ছি। মধু রান্নাঘরে। হঠাৎ বাইরের দরজায় কড়া নড়ে উঠল। একটু পরে মধু এসে জানালো, মদন খুড়া দেখা কইতে আইছে। মদন খুড়া মানে মদন লায়েক, অফিসে নৈশ প্রহরী? ওর তো এখন অফিসেই ডিউটি। মদন ঘরে চৌকাঠের কাছে দাঁড়িয়ে জোর হাতে নমস্কার ঠুকল। আমি বললাম, কি ব্যাপার মদন বাবু? অফিস ছেড়ে এখন আমার কাছে কি জন্যে? মদন তার পরনের ফতুয়া পকেট থেকে একটা মাঝারি সাইজের ফটো বের করে বলল, আগে স্যার, এই ফটোটা একটু দেখবেন? আমি ফটোটা হাতে নিয়ে ভীষণ চমকালাম। এ তো কালভার্টে পা ঝুলিয়ে বসে থাকা 3 জন মেয়ের মধ্যে সেই মেয়েটার ফটো, যার ধানসিঁড়ি চুল। বললাম, কিন্তু এই ফটো আমার কাছে কেন এনেছ মদনবাবু? আগে স্যার, এই মামনি হাই স্কুলের হেডমাস্টার অসীমবাবুর একমাত্র কন্যা হতেছেন বটে। হেড স্যার বললেন, সাহেবদের দেখা, যদি পছন্দ হয় আজ্ঞা। আমি রাগত স্বরে বললাম, যদি আর কোনোদিনও দেখেছি এরকম কোনো মেয়ের ফটো এনেছো আমার কাছে, তাহলে এসডিও সাহেবকে বলে তোমাকে অনেক দূরের ব্লক অফিসে বদলি করে দেব। আমার রুদ্র মূর্তি দেখে মদন ফটো পকেটে পুরে দ্রুত কেটে পড়েছিল। কিন্তু তার অধ্যাবসায় যে অদম্য, আমি এটা পরে জানলাম, আরও কিছুদিন পরে। সেদিনও ছিল সন্ধ্যা, আগাথা বৃষ্টি পড়ছিলাম। বাইরে বোধহয় ঝিরঝির বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ মধু এসে প্রায় আমার কানে কানে বলল, স্যার, মদন খুড়া কুলুঙ্গিতে কি যেন রেখে গেল বটে। আমি দ্রুত বারান্দায় গিয়ে কুলুঙ্গির ভিতরে উঁকি দিয়ে দেখলাম একটা শাল পাতা, তাতে টকটকে লাল সিঁদুরের ছোপ। আমি মধুকে বললাম, তাড়াতাড়ি ছুটে গিয়ে মদনবাবুকে ডেকে নিয়ে আয়। মধুও ছুটল এবং তাকে ধরেও নিয়ে এলো। আমি কুলুঙ্গির দিকে আঙুল দেখিয়ে বললাম, এসব কি, এসব কি মদনবাবু? তোমার মতলবটা কি বলো তো? মদন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাগ কাটে না। রাগে চিৎকার করে উঠলাম। তখন কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, স্যার, আমি আপনার আগে 2 জন সাহেবের বিয়া দিয়াছি। আমি চেয়েছিলাম আপনারটাও। অসীম স্যারের মেয়া একেবারে কি, এই একটু সিঁদুর পোড়া, আপনার মনটা যদি। আমি ঘরে ঢুকে বলেছিলাম, মধু, ওকে দরজাটা দেখিয়ে দে। বলাই বাহুল্য, আমার বিয়ে বাঁকুড়া জেলায় হয়নি, হয়েছিল কলকাতার রাজা দীনেন্দ্র স্ট্রিটে। শেষ হলো নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প নৈশ প্রহরীর ঘটকালি। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান।
যারা নিয়মিত আমার কবিতা পাঠ চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই খুব ভালো থাকুন আর জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে।